রাজপথে নারীর এই সম্মিলিত পদচারণা যুগ যুগ ধরে পরিচালিত বিশ্বব্যাপী নিরবচ্ছিন্ন ও কঠিন এক সংগ্রামের ফলশ্রুতি। সমাজ ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি নারীর অধস্তনতার একটি কারণ হল প্রধান রাজনৈতিক অঙ্গনে বিশ্বজুড়ে নারীর ক্ষীণ উপস্থিতি। তবে যুগে যুগে কিছু নারী আগুনের মধ্য দিয়ে পথ কেটেছেন উত্তরসূরিদের জন্য নতুন এক মানবিক পৃথিবীর প্রত্যাশায়। আমাদের বাংলায়ও তার ব্যত্যয় ঘটেনি। জনম পৃথিবী জুড়ে আদিম সাম্যবাদী সমাজ থেকে কৃষি সভ্যতায় উত্তরণের সাথে সাথে মাতৃতান্ত্রিক সমাজ থেকে পিতৃতান্ত্রিক সমাজের পরিবর্তনের ধারায় নারী হয়ে ওঠে পুরুষের অধস্তন। ভারতবর্ষেও এর বৈপরীত্য ঘটেনি। প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন টেরাকোটা ফলকে নারীকে দেখা যায় গার্হস্থ্যকর্ম অথবা নৃত্যগীতে রত, কখনো বা পুরুষের মনোরঞ্জনে রত। ইতিহাসের এই মূলধারার পাশাপাশি প্রাচীন ও মধ্যযুগের পুরাণ পুঁথিতে সাক্ষাৎ পাওয়া যায় মৈত্রেয়ী, গার্গী, লোপার মতো কিছু বিদুষী নারী ও যোদ্ধার। উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে মুঘল শাসনামল নানাবিধ কীর্তিতে উজ্জ্বল। মুঘল শাসনের দীর্ঘ সময়ে অর্থনৈতিক প্রাচুর্য, স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীতের উৎকর্ষ ইত্যাদি আমাদের মোহিত করলেও নারীর অবস্থান ছিল অতীতের মতোই অবগুণ্ঠিত। সম্রাট বাবর, আকবর, হুমায়ুনের শাসনামলেও দরবারে নারীর ঠাঁই হয়নি। অন্দরমহল আর হেরেমেই ছিল তাদের স্থান। এরপরেও নিজ গুণে কিছু নারী মুঘল রাজকর্মে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হয়েছিলেন। জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহান দেশ শাসন কাজে পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন। সম্রাট শাহজাহানের ব্যক্তিগত জীবনে ও রাজকর্মে স্ত্রী মমতাজ মহলের উপস্থিতি তো আজ ইতিহাস খ্যাত। শাহজাহানের কন্যা জাহানারা দক্ষতার সাথে পররাষ্ট্র ও দূতাবাসগুলোর কাজকর্ম পরিচালনা করেছিলেন। সুলতানি আমলে দাস বংশের কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। মুঘল শাসনের শেষ দিকে ভারত উপমহাদেশে বাণিজ্য করতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে কালক্রমে তারা বণিকের ভূমিকা থেকে শাসকের ভূমিকা নিতে শুরু করে। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষের রাজদণ্ড হাতে নিতে সমর্থ হয়। God save our gracious King, long live our noble King. God save our King. God save our gracious King, long live our noble King. God save রানী ভিক্টোরিয়ার ঔপনিবেশিক শাসন ভারতে পাকাপোক্ত হলেও ব্রিটিশ শিল্প বিপ্লবের ছোঁয়ায় ভারত সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু প্রথম 100 বছরে তেমনভাবে পরিলক্ষিত হয়নি।
সনাতন ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীকে আরও বেশি করে অন্দরমহলে আবদ্ধ রাখার প্রক্রিয়া যেন চলতে থাকে যুগের পর যুগ ধরে। যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ঊনবিংশ শতাব্দীতে এসে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মকে যুগোপযোগী করার প্রয়াসে তার সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন। সহমরণ প্রথার বিরোধিতা, বিধবা বিবাহের প্রচলন, এই সব ছিল যুগান্তকারী সব পদক্ষেপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হিন্দু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, সতীদাহ প্রথার বিলোপ ও বিধবা বিবাহের প্রচলন সনাতন হিন্দু সমাজে আলোড়ন সৃষ্টি করে। কিছু ইংরেজ মিশনারি এবং সরকারি কর্মচারীর উদ্যোগে ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হয় 18 শতকের গোড়ার দিক থেকে। বেথুন স্কুলে আধুনিক শিক্ষায় আলোকিত হয়ে কয়েকজন নারী সমাজ পরিবর্তনে সক্রিয় হয়ে ওঠেন। স্বর্ণকুমারী দেবী বাংলার প্রথম নারী সংগঠন সখী সমিতি প্রতিষ্ঠা করেন। কুমারী ও বিপন্ন বিধবা মেয়েদের বৃত্তি দিয়ে পড়ানো, ধর্ষিতা মেয়েদের আইনগত সহায়তা প্রদান করত এই সমিতি। সরলা দেবী চৌধুরানী বিএ পাশ করে শিক্ষকতা শুরু করেন। তাঁকে এ ভূখণ্ডের অন্যতম নারীবাদী বলা যেতে পারে। অন্তরঙ্গ দল গঠন করে বাংলার তরুণদের প্রশিক্ষণ দেন ইংরেজ সৈন্যদের আক্রমণ থেকে নারীদের রক্ষা করার। বেথুনের ছাত্রী কৈলাসবাসিনী দেবী নারী জাগরণে অন্যতম অগ্রদূত ছিলেন। রাসসুন্দরী দেবী বাংলার প্রথম নারী আত্মজীবনীকার হিসেবে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। প্রথম মহিলা কবি হিসেবে খ্যাতি পান কৃষ্ণ ভাবিনী দাস। ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবাসী সোচ্চার ছিল সব সময়ই। পলাশীর পরাজয়ের ঠিক শতবর্ষ পরে 1857 সালে সিপাহী বিদ্রোহ ইংরেজ ঔপনিবেশিক শাসনের ভিত একেবারে নাড়িয়ে দেয়। কবি ও সম্রাট বাহাদুর শাহকে তাদের নেতা নির্বাচন করেন বিদ্রোহী ভারতবাসী। এই বিদ্রোহে উজ্জ্বল হয়ে ওঠে এক ভারতীয় নারীর নাম ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি বিদ্রোহী সৈন্যদের নেতৃত্ব দেন অসীম সাহসিকতায়। চরম নির্মমতায় এই বিদ্রোহ দমন করে ইংরেজ সরকার। দিল্লির রাজপথে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা হয় বিদ্রোহীদের। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরাধীন ভারতে প্রথম ভারতবাসীর রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। শুরু থেকেই অনেক নারী কংগ্রেসের পতাকা তলে সমবেত হন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলার প্রথম মহিলা সম্পাদক স্বর্ণকুমারী দেবী। নারী শিক্ষার অগ্রদূত পণ্ডিতা রমাবাঈ তার 8 জন সঙ্গীসহ কংগ্রেসের সম্মেলনে যোগ দেন। কংগ্রেস কর্মী ছিলেন বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বরী গাঙ্গুলি। উপমহাদেশে হিন্দু মুসলমান সমাজের মধ্যে বিরোধ জিইয়ে রেখে নিজেদের শাসনের ভিত শক্ত করা ছিল ইংরেজদের কূটকৌশলের প্রধান দিক। বাংলাকে ভেঙে মুসলমান ও হিন্দু প্রধান এলাকা তৈরি ছিল এই কৌশলের অংশ।
1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুভাগ করলেন। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গকে ধিক্কার দিয়ে উদ্যোগ নিলেন হিন্দু মুসলিম রাখি বন্ধনের। রাখি বন্ধন ও অরন্ধনের মতো কর্মসূচি বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঘরের মেয়ে বউদের আন্দোলনে সামিল করেছিল। ইংরেজ শাসনের অবসানে সেদিন গড়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবী দল। ইংরেজ রাজের পতন ঘটাতে তাদের প্রতিনিধিদের শারীরিকভাবে নির্মূলের জন্য এই স্বদেশীরা তৎপরতা চালিয়ে যাচ্ছিল সকল রকম পুলিশি অভিযান, জেল, ফাঁসি ও অত্যাচারকে অবজ্ঞা করে। এই আন্দোলনের এক অবিস্মরণীয় নাম ক্ষুদিরাম বসু। স্বদেশী আন্দোলনের যুগে শুধু পুরুষেরা নয়, অনেক নারী এগিয়ে এসেছিলেন বিপ্লবীদের সাহায্যে। ননিবালা দেবী যুগান্তর দলের সদস্যদের সাহায্য করার অপরাধে বন্দী হন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম বিনা বিচারে আটক রাজবন্দী। ভারতের রাজনৈতিক আকাশে মহাত্মা গান্ধীর আগমন এক যুগান্তকারী ঘটনা। 1914 সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে তার নেতৃত্বে ভারতবাসীর ইংরেজ বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। 1918 সালের রাওলাট বিলের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যাগ্রহ, স্বরাজের আন্দোলনের তীব্রতা যতই বাড়তে থাকে, ইংরেজ রাজের অত্যাচার দমনও বাড়তে থাকে একই মাত্রায়। সে সময়ে স্বাধীনতার আন্দোলনে যে কজন নারীর অবদান ছিল উল্লেখযোগ্য, তাঁদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী অন্যতম। 1921 সালে তিনি বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন। দাক্ষিণাত্যের মেয়ে, পরে বাংলার গৃহবধূ, বিদুষী নারী কমলা দেবী চট্টোপাধ্যায় ছিলেন অসহযোগ আন্দোলনের সামনের কাতারের নেত্রী, অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পূর্ববঙ্গে সত্যাগ্রহ আন্দোলনে নেত্রীর ভূমিকায় ছিলেন ঢাকার আশালতা সেন। ধর্মঘটের সমর্থনে রাজপথে নেমে আসে নারী বিভিন্ন সময়ে। পুলিশের হাতে বন্দী হয় শত শত নারী। 1930 সালে চট্টগ্রামে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে একদল সশস্ত্র দেশপ্রেমিক চট্টগ্রাম লিবারেশন আর্মির পরিচয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং শহরটি 3 দিন ব্রিটিশদের কাছ থেকে মুক্ত রাখেন। সূর্য সেনের অন্যতম সাথী ছিলেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। পরবর্তীতে যিনি সূর্য সেনের পরিকল্পনায় চট্টগ্রামের ইউরোপিয়ানদের ক্লাব দখল করেন এবং ইংরেজদের হাতে বন্দিত্ব এড়াতে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের অন্যতম সহকর্মী ছিলেন কল্পনা দত্ত। নিয়মতান্ত্রিক আন্দোলনের আপোষকামিতা, কংগ্রেস মুসলিম লীগের স্বার্থপর দ্বন্দ্ব ইত্যাদিতে বীতশ্রদ্ধ হয়ে তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশমাতৃকার পরাধীনতার গ্লানি মোচনে তৎপর হয়েছিলেন। এর প্রায় 1 দশক আগে 1920 সালে বিখ্যাত খেলাফত আন্দোলনের সময় হিন্দু মুসলমানদের এক মিলিত সংগ্রাম চলেছিল ইংরেজদের বিরুদ্ধে। খেলাফত আন্দোলনে অবরোধের অর্গল ভেঙে মুসলমান নারীরাও রাস্তায় পিকেটিংয়ে অংশ নিয়েছিলেন। গান্ধীজি অনুধাবন করেছিলেন যে জনগণের অর্ধেক অংশ নারীকে অধীনস্থ, অজ্ঞ, গৃহে আবদ্ধ রেখে ব্রিটিশের বিরুদ্ধে সফল রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা যাবে না। তাই তিনি অসহযোগ আন্দোলনে নারীর অংশগ্রহণে উদ্যোগী হয়েছিলেন। গান্ধীর ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছিল বাংলার নারীরা।
1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ আন্দোলন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সাগরের পানি ফুটিয়ে লবণ বানিয়ে লবণ তৈরির ওপর ব্রিটিশ রাজের একচ্ছত্র আধিপত্য চুরমার করে দেয়াই ছিল এই আন্দোলনের লক্ষ্য। লবণ আন্দোলনের একটি বিশেষ দিক হল এতে ব্যাপক সংখ্যক নারীর সক্রিয় অংশগ্রহণ। এই আন্দোলনের সময় কংগ্রেস নেত্রী হিসেবে সরোজিনী নাইডু এক বিশেষ ভূমিকা পালন করেন। দাক্ষিণাত্যের এই বাঙালি কন্যা গান্ধীজির নির্দেশই কেবল পালন করেননি, নিজ যোগ্যতা বলে তিনি কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন। নারী মুক্তি আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা আজ সর্বজনবিদিত। বাংলার নারীর র্যাডিক্যাল সংগঠন মহিলা আত্মরক্ষা সমিতির প্রতি তার সক্রিয় সমর্থন ছিল। 30-এর দশকের সত্যাগ্রহ, পূর্ণ স্বাধীনতার দাবিতে আইন অমান্য আন্দোলন ইত্যাদি সংগ্রামে পুরুষের পাশাপাশি ভারতবর্ষের সবখানেই নারীরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিতে থাকে। সে সময় রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত একজন নেত্রী ছিলেন কমিউনিস্ট নেত্রী লতিকা দাস। এই সময়ের সবচাইতে সক্রিয় সংগঠনগুলোর একটি হল মহিলা আত্মরক্ষা সমিতি। সারা বাংলা জুড়ে এই সংগঠনের 43,000 সদস্য ছিল। তৎকালীন নারী নেত্রীদের মধ্যে আরেকটি বিশিষ্ট নাম অরুণা আসফ আলী। 1942 সালের আগস্ট আন্দোলনে যখন কংগ্রেসের মূল নেতৃত্ব জেলের ভেতরে, তখন পূর্ব বাংলার এই সংগ্রামী নারী কেন্দ্রীয় নেতৃত্বের কঠিন দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে ঝরেছে অনেক রক্ত, উপমহাদেশের মানুষ সয়েছে অবর্ণনীয় অত্যাচার। নারীরা সে অত্যাচার দেখে কর্তব্য থেকে পিছিয়ে আসেনি। বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আসামের ছাত্রী কনকলতা বড়ুয়া। মেদিনীপুরের বিখ্যাত গান্ধীবাদী নেত্রী 72 বছর বয়স্কা মাতঙ্গিনী হাজরা। প্রায় শিক্ষার আলো বঞ্চিত এই কৃষাণ নারী দেশমাতৃকার মুক্তির জন্য নিজ জীবন উৎসর্গ করেন। জমির উপরে নিজেদের দাবি প্রতিষ্ঠা এবং ব্রিটিশ রাজের ঘৃণ্য দোসর জোদ্দার মহাজনদের বিরুদ্ধে সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায় বাংলার তেভাগা আন্দোলন। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত 40-এর তেভাগা আন্দোলন কৃষক আন্দোলনের পাশাপাশি বাংলার ইতিহাসে প্রথম গ্রামীণ নারী জাগরণের কাল। ঠাকুরগাঁয়ের রাজবংশী মহিলা দীপেশ্বরী, জলপাইগুড়ির বুড়ো মা, যশোর জেলার ঝাঁটা বাহিনীর নেত্রী সরলা, এমনি শত শত নারীর সংগ্রাম ও আত্মত্যাগে উজ্জ্বল তেভাগার ইতিহাস। উপজাতি নারীরাও সমবেত হয়েছিলেন তেভাগার দাবিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ। নারীরাও এই বাহিনীর সদস্য হন। গঠিত হয় ঝাঁসির রানী ব্রিগেড। চল্লিশের দশকে ভারতবর্ষের জনগণের স্বাধীনতা সংগ্রাম যত তীব্র হতে থাকে, সাম্রাজ্যবাদী শাসক ইংরেজদের চক্রান্ত ততই কুটিল রূপ নিতে শুরু করে। সাম্প্রদায়িক বিভেদের বিষজাল ছড়িয়ে তারা মুসলিম লীগকে তাদের আজ্ঞাবহ করে তোলে। সেই সাথে যুক্ত হয় কংগ্রেসের আপোষকামী নেতৃত্ব। শেষ পর্যন্ত ব্রিটিশ শাসকদের দুরভিসন্ধি সফল হয়। বিভক্ত হয় ভারত ধর্মের ধুয়ো তুলে।
47-এ ভারত ভাগ। ধর্মের নামে গঠিত পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় পূর্ব বাংলা। নতুন এক ঔপনিবেশিক শাসনে অবরুদ্ধ হয় বাংলাদেশ। নুরুল আমিন চক্রের চাটুকারিতা ও আনুগত্যকে পুঁজি করে পাকিস্তানি শাসকদের শোষণের লীলাভূমি হয়ে ওঠে পূর্ব বাংলা। দেশ ভাগের পর মুসলিম লীগ সরকারের দমন নীতির প্রথম শিকার কমিউনিস্ট পার্টি, কিন্তু কঠিন দমন নীতি উপেক্ষা করে তাদের নেতৃত্বে গড়ে ওঠে বাংলার কৃষকের নতুন সংগ্রাম তেভাগা আন্দোলনের দ্বিতীয় পর্ব। রাজশাহী জেলার নাচলে সাঁওতাল ও ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করে এক অভূতপূর্ব সংগ্রাম গড়ে তোলেন ইলা মিত্র। নেত্রকোনার পাহাড়ে পাহাড়ে মণি সিংহের নেতৃত্বে সংগঠিত হয়ে গারো হাজংরা বিদ্রোহ করে ওঠে টঙ্ক প্রথার বিরুদ্ধে। এই আন্দোলনে কাতারে কাতারে অংশ নেয় হাজং ও গারো রমণীরা। মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনীর গুলি লাঠি উপেক্ষা করে তারা অবতীর্ণ হয় সম্মুখ সমরে। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পশ্চিমা শাসকদের পূর্ব বাংলাকে উপনিবেশ বানানোর ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যায় বাংলা ভাষাকে ধ্বংসের চক্রান্তের মধ্য দিয়ে। ভাষার দমনের মধ্য দিয়ে বাঙালিকে জাতি হিসেবে ধ্বংস করাই ছিল তাদের মূল সালে বাঙালির ভাষা সংগ্রাম এক শিখর স্পর্শ করে। বাংলার অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতিবিদ বুদ্ধিজীবীদের মিলিত সংগ্রামে সে সময়ে ঢাকা সহ সমগ্র পূর্ব বাংলা সংগ্রামে উদ্বেল হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে দাঁড়ায় অগ্রসেনানীর ভূমিকায়। এদের মধ্যে কয়েকজন ছাত্রী নেত্রীর ভূমিকা ছিল ভাষা আন্দোলনে সবিশেষ উল্লেখযোগ্য। 52-এর 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ছাত্রদের যে মিছিলটি প্রথম বিশ্ববিদ্যালয় আমতলা থেকে বেরিয়ে আসে, তার প্রথম দলটি ছিল ছাত্রীদের। এদের মধ্যে ছিলেন বর্তমানে জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ, লেখিকা ডক্টর হালিমা খাতুন, ছিলেন রওশনারা বাচ্চু, সারা তৈফুর প্রমুখ। ভাষা আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষের পাকিস্তান মোহ ভাঙতে শুরু করে এবং তারই প্রকাশ দেখা যায় 54 নির্বাচনে। এই নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ও যুক্ত ফ্রন্টের বিজয় পূর্ব বাংলার স্বাতন্ত্র্যই পুনঃপ্রতিষ্ঠা করে। যুক্ত ফ্রন্টের প্রার্থী হিসেবে 14 জন নারী আইন পরিষদে নির্বাচিত হন। এদের মধ্যে নূরজাহান মোর্শেদ, আমেনা বেগম ও সেলিনা বানুর নাম উল্লেখযোগ্য। গণতান্ত্রিক রাজনীতির ধারা পাকিস্তানে স্তব্ধ করা হয় 1958 সালের সামরিক শাসন জারির মধ্য দিয়ে। সামরিক অফিসার আইয়ুব খান ক্ষমতা দখল করে এক স্বৈর শাসন চালু করে। বঙ্গদেশে বামপন্থী আন্দোলনের শুরু থেকেই নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। পূর্ব বাংলার ছাত্র আন্দোলনের বাম ধারায় সেই ঐতিহ্যের অনুসরণই দেখা যায়। 62 সালে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রদের এক প্রবল আন্দোলন গড়ে ওঠে। ক্রমান্বয়ে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনের রূপ পায়। মূলত বামপন্থী ছাত্র ইউনিয়নের প্রভাবযুক্ত এই আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য হারে।
1966 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালির মুক্তি সনদ 6 দফা ঘোষণা করে। মুসলিম লীগ ও কট্টর বামের বিরোধিতা সত্ত্বেও আস্তে আস্তে এই দাবি বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের এই দাবির পেছনে সমবেত হতে শুরু করে দেশের নারী পুরুষ। ষাট দশকেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলে আসেন মতিয়া চৌধুরী, মনোরমা বসু মাসিমার দেয়া প্রগতির পতাকা হাতে নিয়ে। জনতার সংগ্রাম চলবে। 1968 সালে আগরতলা ষড়যন্ত্রের মামলার মধ্য দিয়ে জাতীয়তাবাদী বাঙালি নেতৃত্বকে নিশ্চিহ্ন করার এক হীন ও ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তানি শাসকরা। শেখ মুজিব সহ বেশ কিছু নেতাকে ফাঁসি কাষ্ঠে ঝোলাতে শুরু হয় মামলা। প্রতিবাদে বাংলার মানুষের আন্দোলন হয় আরও জোরদার। 69-এর গণ আন্দোলন। আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতা জেলে থাকাকালীন সময়ে তদানীন্তন সংগঠনের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম অসীম সাহস আর সাংগঠনিক যোগ্যতায় আন্দোলনের নেতৃত্ব দেন। জেল জুলুম হত্যা উপেক্ষা করে অদৃষ্টপূর্ব এক ছাত্র গণ আন্দোলন পরিচালনা করে এদেশের ছাত্র জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। সাম্রাজ্যবাদ বিরোধী, উপনিবেশবাদ বিরোধী এই আন্দোলন 6 দফাকে সম্পৃক্ত করে 11 দফায় রূপান্তরিত হয়। মিছিলে মিছিলে প্রকম্পিত হতে থাকে পূর্ব বাংলার রাজপথ। জনতার দাবির কাছে মাথা নত করে সরকার মুক্তি দেয় রাজবন্দীকে। কিংবদন্তি কমিউনিস্ট নেতা মণি সিংহের সাথে জেল থেকে মুক্ত হন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। তোমার সভায় আমির যারা, ফাঁসির কাটে ঝুলবে তারা। 69-এর গণ আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ এদেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় ফেরানো ঘটনা। ঊনসত্তরের আন্দোলনের মধ্যেই সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয় পূর্ব পাকিস্তান মহিলা সংগ্রাম পরিষদ। কারফিউ, হত্যা, নির্যাতন, জেল জুলুম দিয়েও আইয়ুবের মসনদ রক্ষা করা সম্ভব হয়নি। জনতার রুদ্র রোষে ভেসে যান পাকিস্তানি সেনাশাসক আইয়ুব খান। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হন শেখ মুজিব। জনতা তাকে উপাধি দেয় বঙ্গবন্ধু। পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া প্রতিশ্রুতি দেয় নতুন নির্বাচনের। –1970-এর গণভোটের মাধ্যমে বাঙালি রায় দেয় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার। 70-71 সালের গণজোয়ারে সেদিন ছাত্রী, কিশোরী, গৃহবধূ সকলেই সমবেত হয়েছিলেন কাতারে কাতারে দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের সংগ্রামে অকুতোভয় যোদ্ধা হিসেবে। তাদের শপথের উচ্চারণে প্রকম্পিত হয়েছিল বাংলার আকাশ। মিছিল, ধর্মঘট, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ তখন প্রতি মুহূর্তের বাস্তবতা। স্কুল ছেড়ে, ঘর ছেড়ে, অবরোধ ভেঙে তখন নারী রাজপথে, শহীদ মিনারে। এই সংগ্রামের এক উজ্জ্বল দিন
৭১ সালের ৭ই মার্চ। আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। আর পাকিস্তানের সাথে নয়, বাঙালির নিজস্ব আবাসভূমির দাবিতে কেবলমাত্র মুসলিম লীগ ও জামাতে ইসলামী বাদে সব দল, সব মানুষ ঐক্যবদ্ধ। মিছিল, ধর্মঘট, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ তখন প্রতি মুহূর্তের বাস্তবতা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অভূতপূর্ব অসহযোগের পাশাপাশি তখন পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। বন্দুক হাতে রাজপথে ছাত্রীদের মিছিল। অভূতপূর্ব এ দৃশ্য দেখল বাংলার মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পঁচিশের কাল রাতে অতর্কিতে আক্রমণ করল হানাদার পাক বাহিনী। শহর, গ্রাম, বন্দর জ্বালিয়ে জনশূন্য করে হলেও বাংলার মাটিতে তাদের দখল বজায় রাখতে মরিয়া হলো তারা। পাক বাহিনীর অত্যাচার আর ধর্ষণের শিকার হল নারীরা। গ্রেফতার হলেন শেখ মুজিব। তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন বাঙালি মেজর জিয়াউর রহমান। যার যা কিছু আছে তাই নিয়ে এক অসমযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল মানুষ, গড়ে তুলল প্রতিরোধ। পাক বাহিনীর হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে 1 কোটি মানুষ ভারতে শরণার্থী হল। শরণার্থী শিবিরগুলো পূর্ণ হলো মহিলা আর শিশুদের দিয়ে।
Under the shade of a dense mango grove, with only the sky as a canopy, a people's government heralds a new stage in a revolution. মেহেরপুরের আম্রকাননে গঠিত হলো স্বাধীন বাংলাদেশ সরকার, যার প্রথম এবং একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশ স্বাধীন করা। জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সংগঠিত হলো মুক্তিবাহিনী। বাংলার কৃষক, ছাত্র, জনতা সংগঠিত হলো অস্ত্র হাতে লড়তে। সংখ্যায় স্বল্প হলেও সশস্ত্র সংগ্রামে অংশ নিতে এগিয়ে এলেন অনেক কিশোর। গেরিলা যোদ্ধা হিসেবে অসীম সাহসের পরিচয় দিয়েছেন কৃষক কন্যা বীর প্রতীক তারামন বিবি। পুরুষের বেশে যুদ্ধ করেছেন শিরিন বানু মিতিল। যুদ্ধ করে বীর প্রতীক উপাধি পান ক্যাপ্টেন সিতারা বেগম। গেরিলা যুদ্ধ থেকে ক্রমান্বয়ে সংগ্রাম মোড় নেয় সম্মুখ সমরে। ৭১ সালের ডিসেম্বরের ৩ তারিখ পাকিস্তান ভারত আক্রমণের পর ভারত সরাসরি জড়িয়ে পড়ে যুদ্ধে। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যৌথ অভিযান শুরু হয় পাক বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করার প্রত্যয়ে। ঢাকার পতন যখন আর মাত্র কয়েক দিনের ব্যাপার, তখন ইসলামের নামধারী গণহত্যাকারীর দোসর রাজাকার আলবদররা তাদের প্রভুদের নির্দেশে বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে। দেশ ও মাতৃকার অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন সেই হতভাগ্য মানুষদের মাঝেও ছিলেন কয়েকজন নারী। সম্পাদক সেলিনা পারভিন, কবি মেহরুন্নেসার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় বধ্যভূমিতে। কিন্তু শেষ পর্যন্ত জনতার জয় হয়নি। মানুষের সংগ্রাম আর শুভ বুদ্ধির কাছে পরাজিত হয় দানব। অস্ত্রের গর্বে বলিয়ান পাক বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। বাঙালি নারীর হাতের রাইফেল সেদিন উল্লাসে গর্জে উঠেছিল শান্তির আকাঙ্ক্ষায় স্তব্ধ হবে বলে। বাংলার নারীর, বাঙালি নারীর রাজনৈতিক সংগ্রাম
কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সংগ্রাম মানুষের সভ্যতা গড়ার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যে ইতিহাস নতুন প্রজন্মের নারীর এক অমূল্য উত্তরাধিকার। জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি এ দেশে। জানিলে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি